আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বার্তা রুটি গেল গ্রামে গ্রামে, মিত্তির মশাই যাবেন সাগর সঙ্গমে। আর মিত্তির মশাইকে, মিত্তির মশাই হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। আর সাগর সঙ্গমটা কি? সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন। এখন মিত্তির মশাই তো কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না। এখন মিত্তি মশাই যারা সাগরেদ আছেন, এই সাগরেদটা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে, যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন। মোড়ল হচ্ছে প্রেসিডেন্ট জ্যাকবসন। গতকালকে আপনারা সবাই জানেন যে 3 জন মক্কেল ম্যাডাম রিজওয়ানা সমেত গিয়ে তার সকালবেলা তার সব বাড়িতে উপস্থিত, যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে। প্রথমে ছিল 16 জন, এখন শুনছি 34 না 38 জন। এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না। বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি। ইউনূস সাহেব বারবার ফোন করেছেন, কিন্তু তার যে নিয়োগদাতা, সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি। কি দুঃখের বিষয়। এখন মোড়ল মশাই আর কি করবেন? মোড়ল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই। এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন, আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন। এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা, এই উপদেষ্টাও আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক, তাকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি কি করব বলুন, আমি তো কিছুই জানি না, আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে, আমি তো কিছু বলতে পারবো না, কিছু জানি না। আমি এই সবসময় কাঁপছে, বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে। তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন। কতটা ভয়! এখন পলায়নের সমস্ত জোয়ার লেগে গেছে, কে কোথায় পলায়ন করবে। এখন যিনি মোড়ল, মোড়লের বাবা, যিনি কর্তা ব্যক্তি, মিত্তির মশাই, এই মিত্তির মশাই এখন পাগল হয়ে গিয়েছেন। মিত্তির মশাই তো এখন মিত্তির মশাই ফোন কেউ তুলছে না। ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয়। দেশের মানুষও দেখতে পাচ্ছে না, রাজনৈতিক দলগুলো সব মারমার কাটকাট। কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ, মারমার কাটকাট হতে হতে। বুঝতে পারছেন যে দিন ঘনিয়ে আসছে। সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতী, পলায়ন করুন। আমায় বলতে পারবেন না, আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন, আপনাদের সময় কমে আসছে, পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা একেবারে সবাই ল্যাঙ্গর ধরে আপনাদের কুলে মারপিট করবে, আপনাকে বিবস্ত্র করে এই সমস্ত করবে। আমি কিন্তু, আপনারা সাক্ষী আছেন, আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি। দূরদৃষ্টি আছে আমার, এটুকু বলতে হবে আপনাদের। যতই আপনারা প্রথম গুজববাজ বলে আমায় দাগিয়ে দিন না কেন, কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই মিলে যাচ্ছে। দেখুন এখন পলায়নের জন্য সব ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মিত্তির মশাই করে এসছেন, মোহাম্মদ ইউনূস, বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সভায় মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না,
মিটিকুলাস প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। তাকে পরিচয় করে দিয়েছিলেন, প্রচুর হাততালি কুড়িয়েছিলেন। সে হচ্ছে 1.5 বছর আগের ঘটনা। এই 1.5 বছরের মধ্যে গঙ্গা, পদ্মা, যমুনা আদি অনেক জল টল বয়ে গেছে। এখন তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি, উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছেন। কারখানা নেই, মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে, বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বেকারের সংখ্যা বাড়ছে, আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে। আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই, ধার ক্রমশ বেড়ে চলেছে। $130 বিলিয়ন টোটাল ধার হয়েছে। $130 বিলিয়ন ধার হয়েছে। তার মানে আপনি যদি 1.5 বছরের হিসেবটা করেন, প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে $16 থেকে $18 বিলিয়ন ধার হয়ে গেছে। ধার মেটাবে কে? এখন তো 16 বিলিয়ন করে ধার হয়ে গেছে, তাহলে শেখ হাসিনা $16 বিলিয়ন কি করে পাচার করেছেন? সে প্রশ্ন তো উঠতেই পারে। এখন তিনি তো তার জবাব দেবেন না, আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে, বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে, সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন। সেই জন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনএসএ, খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছে না, মানে বলে আমি যাব না, আমি গিয়ে শুধু অপমানিত হব না। এখন এরা জোরাজোরি করছে যেতেই হবে। এই লুপসে স্মৃতি গেলে তো পাত্তাই পাবে না, দরজা দিয়ে ঢুকতেই পারবে না। হ্যাঁ, ওই অনুষ্ঠানে, ওই কলম্বিয়ার এই অনুষ্ঠানে ওইটাতে কনক্লেভে ওইখানে যোগটোক দেবেন, যোগটোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন। যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত দোভালের সঙ্গে তার 2-4টে কথা হতে পারে, কারণ অজিত দোভালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন। এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে। প্রথমে মহারাষ্ট্র জিতলো, তারপর হরিয়ানা জিতলো, তারপর ভূমিধস ভোটে হচ্ছে বিহার জিতলো, এবার রয়েছে পশ্চিমবঙ্গ। তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে। আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন, এরাম করে সেই ছবিও বেরিয়েছে, বিহারে গামছা উড়াচ্ছেন। আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসছি, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমার ঘর নেই, আমার সংসার নেই, আমার কোনো পরিবার নেই, আর আমি হলাম গিয়ে ফকির মানুষ। আজকে আমি আছি, কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না, ঝোলা তুলবো, ভোলা চলে যাবে। দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? একজন ফকিরকেই তো বিশ্বাস করবে। তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন, মানুষের সঙ্গে তার ব্যবহার, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির উপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে। ফলে এই যে শাকালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে, এই শাকালাকা বুম বুম খুব শিগগিরই হবে। কারণ এটা খলিলুর রহমান জানেন, আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না। নিমরাজি মানে রাজি হচ্ছেন না, এরা চাপ দিচ্ছে, এই করছে ওই করছে, এই সমস্ত চলছে। তবে একেবারে অনলাইনার যেটা হলো, মিত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে,
এখন সবাই মোড়লকে ধরিয়াছে, মোড়ল বলিলেন আমার কিছু করার নাই, মৃত্যুর মশাই বলেছেন। আমার মৃত্যুর মশাই মানে মৃত্যুর মশাইয়ের যে মৃত্যুর মশাই, মৃত্যুর মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস, তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই, আমাদের কাজ হয়ে গিয়েছে, আমাদের সম্পর্ক মিটে গিয়েছে। বলেছি না, ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না, চেনে না। ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে, তার কাজ হয়ে গেছে। আর এখানে তো তার কাজই হয়নি, তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকাজ করে দিয়েছে। ফলে মৃত্যুর মশাই সাগর সঙ্গমে হয়তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একটা শোনা যাচ্ছে ইস্ট তিমুরে তিনি যেতে পারেন, সেখানে $80 বিলিয়ন তারা সব ওখানে জমি টমি কিনেছে, ব্যবসাপত্রে খাটিয়েছে, সেখানে টাকা দিলে থাকা যায়। এখন ইস্ট তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্ট তিমুর, না হলে পাকিস্তান। আর পাকিস্তানে গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন, যে কোনো দিন দামাদাম মস্ত কালান্দার হয়ে যেতে পারে। আর এখানে হবে হ্যাপি হোলি। হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বলবো বিকেল বেলাতে, এখন নয়। সবকিছু সময় থাকে, বিকেল বেলা হলো হ্যাপি হোলির সময়। সবাই বিশ্ববিখ্যাত গণমাধ্যম রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, দি হিন্দুস্তান টাইমস এর পরে বিবিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ করেছে এবং এ সকল সংবাদ সংস্থার ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিন্টিং এবং অন্যান্য ওয়েব পোর্টালেও প্রকাশিত হয়েছে। সব মিলে প্রায় 20টির বেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে শেখ হাসিনার উল্লেখযোগ্য ইন্টারভিউগুলি প্রকাশিত হয়েছে। রাজনৈতিক এবং সংবাদ বিশ্লেষকদের দৃষ্টিতে বিশ্ববিখ্যাত এ জাতীয় গণমাধ্যম তার ইন্টারভিউ করে থাকে যিনি তাদের দৃষ্টিতে বিশ্বের পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিত্ব। এই ইন্টারভিউ যে সকল গণমাধ্যমগুলো নিয়েছে সেই সংবাদ মাধ্যমগুলো সবই কিন্তু বিদেশি এবং খ্যাতিমান, কারো কারো প্রতিষ্ঠার বয়স 200 বছরের ঊর্ধ্বেও। সেই সকল সংবাদ মাধ্যমের পাঠক যারা, শ্রোতা যারা, তার বাইরেও এই সংবাদ মাধ্যম থেকে সংবাদ নিয়ে অনেক জাতীয় দৈনিক, বিভিন্ন দেশের জাতীয় দৈনিকের মতো পোর্টাল এবং তাদের টেলিভিশনে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সে কারণে অনেক বিশ্লেষকদের অভিমত, বিশ্বের খ্যাতিমান গণমাধ্যমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার গুরুত্বটা এত ব্যাপক যে একের পর এক এ জাতীয় বিশ্বখ্যাত গণমাধ্যম তার উপরে সংবাদ করছে, তার ইন্টারভিউ নিচ্ছে। বেশ কিছুদিন যাবৎ শেখ হাসিনা প্রবাসে থাকায় তিনি গণমাধ্যমের সঙ্গে এভাবে সংযুক্ত হননি। ফলে এক জাতীয় নেতিবাচক ন্যারেটিভ তার সম্পর্কে প্রচার করা হচ্ছিল। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, বাইরেও এভাবে প্রচার হচ্ছিল। আর পক্ষান্তরে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় একচাটিয়া একতরফা এই নেতিবাচক ন্যারেটিভটাই প্রচার হয়ে আসছিল। এখন এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের ইন্টারভিউতে শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি তার অবস্থান, 2024 সালের ঘটনা, বাংলাদেশের গণহত্যা, কথিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে তার দায়, তার দায়িত্ব, তিনি কিভাবে সম্পৃক্ত নন, এসব বিষয়গুলি তিনি ব্যাখ্যা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, তার বিরুদ্ধে, তার পরিবার, তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি, তার পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা দখলকারী ইউনূসের দুর্নীতি, কিভাবে তিনি দুর্নীতির মামলা ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়ার ব্যবস্থা করেছেন, কিভাবে তিনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা তিনি না দিয়ে সেটাকে মওকুফ করছেন, কিভাবে তার সকল প্রতিষ্ঠানকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না এ জাতীয় সুযোগ নিয়েছেন, কিভাবে তিনি অর্থনৈতিকভাবে ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বিভিন্নভাবে তিনি যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন,
অর্থাৎ তিনি যে সকল বড় বড় দুর্নীতি করেছেন সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ আকারে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। তার এই ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের প্রেক্ষিতে এখন পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে পাল্টা কোনো জবাব দেওয়া হয়নি। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি গ্রামীণ ব্যাংক, যেটা এক প্রকার এনজিওর মতো, এই এনজিওর এমডি সীমিত বেতনের, তিনি কিভাবে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, কিভাবে দেশের ভিতরে সম্পদ করলেন, কিভাবে বিদেশে এত প্রপার্টি করলেন, কেন তিনি রাষ্ট্রের ট্যাক্সের টাকা পরিশোধ করবেন না, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, যে মামলায় তার সাজা হয়েছিল, কনভিকশন হয়েছিল, সেই মামলা কিভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করে তুলে নিলেন, তার বিরুদ্ধে দায়ের করা ডজনের ঊর্ধ্বে মামলা কিভাবে তিনি তুলে নিলেন, তিনি কিভাবে বাইরের একটা টেলিকম কোম্পানিকে তার টেলিকম কোম্পানির সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশে ব্যবসার সুযোগ করে দিলেন, তিনি নিজের বিশ্ববিদ্যালয় নিলেন। সমস্ত তথ্যপত্র তুলে ধরে শেখ হাসিনা প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ইউনূস দুর্নীতিবাজ, সে কারণেই তিনি শেখ হাসিনা, তার পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করতে চান। দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু স্টাইলে একটা ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, এটা দাবি করে তিনি লকডাউনের আহ্বান করেছিলেন। সেই লকডাউনে মানুষের যেভাবে সাড়া, এই সাড়ায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আহ্বানের অপেক্ষায় আছে। এবং যারা নিরাশ, হতাশ, কিছুটা ম্রিয়মান হয়েছিলেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে অন্যান্য দলের নেতাকর্মীরা, তাদের ভিতরে প্রাণ ফিরে এসেছে। বাংলাদেশের ইতিহাসে লকডাউনে এমন ব্যাপক সাড়া অতীতে কোনোদিন কোনো সময় হয়নি। ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন, লকডাউন হয়েছে ঠিকই, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয়নি। এত বড় হাস্যকর প্রলাপের মতো কথা তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখবেন তার কিন্তু কোনো টাইম ছিল না। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ লকডাউন মানবেন না, সবাই কাজকর্ম করেন। লকডাউন হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয় নাই। আমি কয়েকজন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকের বক্তব্য শুনলাম। সাংবাদিক এম এ আজিজ, তিনি সাংবাদিকদের নেতা, সাংবাদিক মোস্তফা ফিরোজ, জিল্লুর রহমান, মাসুদ কামাল এবং আরো কিছু টেলিভিশনে পরিচিত আলোচকদের কথা শুনলাম। একজন তো বললেন ইউনূসের প্রেস সেক্রেটারিকে পাবনায় মানসিক হাসপাতালে পাঠানো উচিত, কারণ তিনি যে কথা বলছেন এটা উন্মাদের মতো কথা বলছেন, পাগলের মতো কথা বলছেন, অপ্রকৃতিস্থ মানুষের মতো কথা বলছেন। তারা যদি গতানুগতিক ভাবে ক্ষমতাসীনরা সবসময় যেটা বলে সেটা বলতেন যে কোনো লকডাউন হয়নি, তাহলে একটা বিষয় ছিল। তিনি বলছেন লকডাউন হয়েছে, মানুষ ইউনূসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়নি। আমার কাছে যে তথ্য, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতির অ্যালায়েন্সে আছেন বা অন্যান্য রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা কিছুটা হতাশায় নিমজ্জিত হচ্ছিলেন, তারা গতকালের লকডাউন থেকে উচ্ছ্বসিত হয়েছেন, প্রাণ ফিরে এসেছে তাদের ভিতরে। আর বিশ্ববিখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ, ক্যাটাগরিক্যালি তিনি নিজের অবস্থান তুলে ধরা, তিনি কোন মানবতা বিরোধী অপরাধ করেননি সেটা তুলে ধরা, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, অনিয়ম, জুডিশিয়ারিকে আন্ডারমাইন করার ঘটনা তিনি যেভাবে তুলে ধরেছেন, তার এই বক্তব্য এতটা যুক্তিগ্রাহ্য এবং এতটা আইনসম্মত যে অনেকেই এখন শেখ হাসিনার সম্পর্কে দীর্ঘদিনের প্রচারিত নেগেটিভ ন্যারেটিভস থেকে বেরিয়ে আসছে। বলা যেতে পারে দেশে এবং দেশের বাইরে বাঙালিরা, বাংলাদেশিরা যে যেখানে আছেন তাদের ভিতরে একটা উচ্ছ্বাস এসেছে, জোয়ার এসেছে। আর বিদেশিরা যারা একটা নেগেটিভ অনসাইডেড মানে একতরফা নেতিবাচক প্রচারণায় শেখ হাসিনা সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল, তাদেরও ধারণা এখন পাল্টে যাচ্ছে। উপসংহারে বলা যেতে পারে সরকার পরিচালনায় শেখ হাসিনা সরকারের ভুল ছিল না এমন অন্ধ কথা আমি কখনো বলি না। আওয়ামী লীগের রাজনীতিতে কখনো ভুল ছিল না এমন অন্ধ কথা বলি না, কারণ এটা তো জিন ফেরেস্তার সংগঠন না। সরকার পরিচালনা মানুষ করে, ভুল হতেই পারে, কিন্তু দেশের কল্যাণে, মানুষের উন্নয়নে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে, বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনা সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতীতে কেউ করতে পারেননি, ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না। যদি শেখ হাসিনা বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য
রাজনীতিতে, রাষ্ট্র গঠনে মানুষের উন্নয়নের যে অনিবার্য, সেটা এখন প্রমাণিত এবং দৃশ্যমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন।